আজকে ছিল সোমবার। সোমবার দিন তো আমি সবসময় বলি সোমবার আমার চলে নিরামিষ। তো সকাল সকাল চলে গেছিলাম বাজারে ফুল কিনে ঠাকুর পুজো দিয়ে ওখান থেকেই চলে এসেছিলাম। তো এখানে আমার ধোকাল ডালনা তৈরি করার জন্য সব জিনিস রেডি। আর আমি কোনটার জন্য কি লাগবে সবকিছু খুব সুন্দরভাবেই দিয়ে দিয়েছি। একটু দেখে নেবে, কারণ এখানে আমি নিয়ে নিয়েছি কাজু আর আর পোস্তটাকে খুব ভালো করে এখানে পেস্ট করে নিয়েছি। কাজু পোস্তটা খুব ভালো করে পেস্ট হয়ে গেছে। তো এটা নিয়ে নিয়েছি ক্যারির জন্য। টমেটো কুচি আর অল্প করে কাঁচা লঙ্কা কুচি, আদা, এ সব কিছুই ক্যারির জন্য। আর ধোকার জন্য যেটা বানাতে হবে সেটা আমি আলাদা করে দেখছি, দিয়ে দেব বা সেটা বলে দেব, দেখতেই পাবে। তো এখানে আমার সব পেস্ট গুলো একদম রেডি। এটা কিন্তু ক্যারির জন্য। এখানে নিয়ে নিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা, আর কিছুটা ওটাকে কি বলে, কি মেথি, হুম হুম উফ, নামটা একদম ভুলে যাচ্ছি। যাই হোক, রান্না করতে করতে নামটা মনে এলে বলে দেব। আর এখানে ধোকার বানানোর জন্য নিয়ে নিয়েছি চানার ডাল বা ছোলার ডাল, যেটাকে আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে সেটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর ধোকারটা বানানোর জন্য এখানে শুধু অল্প পরিমাণে লাগবে একটু চিনি, একটু হিং আর কিছুটা পরিমাণে ছোলার ডাল। এখানে আমি যতটা পরিমাণ নিয়েছিলাম সেটাও আমি উপকরণের সময় বলে দিয়েছি ঠিক আমি কতটা পরিমাণ দিয়েছিলাম। তো এখানে অল্প অল্প করে জল দিয়েই আমি এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। আপনাদের কাছে শিলনোড়া থাকলে শিলনোড়াতে বেটে নিতে পারেন। আর লক্ষ্য করবেন ঠিক জলের পরিমাণটা ঠিক কতটা দিতে হবে সেটা একটু লক্ষ্য করবেন, কারণ বেশি পাতলা হয়ে গেলে এটা যখন কড়াইতে করতে করতে হয় কি ময়মটা চলে যায়, যার কারণে ধোকাগুলো অনেক সময় ভেঙে যেতে পারে, যেটা আমি ফার্স্ট বার করেছিলাম। তো আমার সেম হালতই হয়েছিল। খুব অল্প পরিমাণে জল দেওয়ার কারণে ধোকাটা ঠিকঠাক হচ্ছিল না। তো যখন আমি পরে আবার সেটাকে জল দিয়ে করতে চাই, তো একেবারেই নষ্ট হয়ে গেছিল, ঠিকঠাক করে কাঠগুলো উঠছিল না। এজন্য সবসময় বানানোর আগে জলটা ঠিক পরিমাণ মতো দেবে, বেশিটা পাতলা নয় আর একদম শক্ত হলেও হয় না। তো এখানে আমি ধোকাটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, এসবই কিন্তু এই ধোকাটা বানানোর জন্য। চিনি, আদা, চীনা বাদাম আর কাঁচা লঙ্কা। তো সবকিছুই ধোকার জন্য। এখানে চীনা বাদামগুলো আগে থেকে ভাজা ছিল। আর সেটাকে আমি কি করেছি, হালকা করে গুঁড়ো করে নিচ্ছি। তো একদম গুঁড়ো করা যাবে না, এটাকে ওই জাস্ট একটু হালকাভাবে চীনা বাদামগুলোকে ভেঙে নিতে হবে। যেটা ধোকাতে দিলে মাঝে মধ্যে যখন এই বাদামগুলো মুখে পড়বে টেস্টটাই আলাদা রকম লাগবে। তো অল্প পরিমাণে আমি ঘি দিয়ে তাতে আদা আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে অল্প একটু জিরে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। সেটা হালকা করে ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা যখন স্মেল করবে, তারপরে দিয়ে দেবো বাদাম ভাঙাগুলো। সেগুলো দিয়ে হালকা করে ভাজা হয়ে গেলে ওপর থেকে একটু চিনি তো আমি আগেই দিয়ে দিয়েছি, যেটা ভিডিওতে দেখানো হয়নি। যাই হোক, তারপরে দিয়ে দেবো এখানে তোর ডালের পেস্টটা, যেটা আমি আগে থেকেই বলেছিলাম ঠিক এতটা পরিমাণে যতটা জল দেওয়ার প্রয়োজন হবে ঠিক ততটা পরিমাণেই জল দেবে। আর কন্টিনিউয়াসলি নাড়িয়ে রাখতে হবে, না হলে নিচটায় লেগে গেলে অনেক জায়গায় কি হয়, ধোকা ডালনাটা মাঝে মধ্যে একটা জায়গায় কনস্ট্যান্টলি খুব জড়িয়ে থাকে, সেই কারণে সেটা একই রকম ভাবে হয় না বা সমতল হয় না, যার কারণে খুব অসুবিধা হয়। এই যে দেখতে পাচ্ছ আমার এখানে মোটামুটি রেডি। তো এর মাঝখানটাতে আমি ওই জিরে আর ধনের যে পেস্টটা সেটা দিয়ে দিয়েছিলাম, যেটা এখানে দেখানো পসিবল হয়নি। তো যাই হোক, এইভাবে ঠিক এতটা পরিমাণ হয়ে গেলে নামিয়ে নেব। অনেকেই ধোকার ডালনা বানাতে জানে বা নিরামিষ দিনে ঢোকাল ডালনা অনেকেরই ফেমাস বা ফেভারিট বলতে পারো। আমারও সেরকম ভাবে আমি এটা জানতাম না। তো একজনের কাছ থেকে খেয়েছিলাম বা একজনের বাড়িতে খেয়েছিলাম, তখন থেকেই আমার মুখে লেগে আছে। তো একটা থালাতে অল্প করে তেল দিয়ে ব্রাশ করে আমি তো খুব হালকাভাবে ওটাকে পাতলা করে রেখে দিয়েছি। ওটা যতক্ষণে ঠান্ডা হবে, ফ্রিজে রেখে দিলে খুব জলদি ঠান্ডা হয়ে যায়, যার পরে ওটাকে কাটতে সুবিধে হয়। কারণ গরম অবস্থায় কাটতে গেলে ওটা ভেঙে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমার ফ্রিজটা নিচে ছিল, সেই কারণে গিয়ে আর কাটার সুযোগ হয়নি। এখানে গরম মশলার জন্য আমি নিয়ে নিয়েছি একটু ধনে, জিরে আর একটু ইলাইচি, লবঙ্গ, এগুলো মশলাটা গরম মশলা গুঁড়ো, যেটা আমি কারিতে পরে দেব। আর এখানে দেখতে পাচ্ছ এইভাবে কেটেছি। যদি আপনারা এটা ফ্রিজে রাখতে পারেন তো কোনো কথাই হয় না, এই কাঠটা খুব ভালো হয়। আমি যেহেতু ফ্রিজে রাখতে পারিনি সেই কারণে অল্প করে হালকা করে ভেঙে যাচ্ছিল। তো তারপরেও কোনো অসুবিধা হয়নি। এখানে আমি ধোকার ডালনাটাকে খুব ভালো করে রান্না করার জন্য ধোকাটাকে একদম গরম তেলে এটাকে ভেজে নিচ্ছি। আর এটাকে যখন ভাজবেন তেলের ফ্লেমটা মিডিয়াম হিটে রাখবেন। যার কারণে হয় কি, ইন্ডাকশনটাকে মিডিয়াম হিটে রাখলে
এটা ভাজতে খুব ভেতর থেকেও ভাজা হয়ে যায়, ওপরে খুব জলদি কালো পড়ে না, বা পুড়ে যায় না যেটাকে বলে। তো যাই হোক, এখানে তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি এখানে অল্প করে হলদি গুঁড়ো। আর টমেটো পেস্ট দেওয়ার আগেই সেখানে আমি দিয়েছিলাম লঙ্কা, গোটা লঙ্কা। তারপরে এখানে দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা শুধুমাত্র কালারটাকে আনার জন্য। আর আপনারা চাইলে তেল একটু কম দিতে পারেন, তেলের বদলে ঘি ইউজ করতে পারেন। ঘি দিলে সেটা স্বাদ আরও ভালো হয়, কিন্তু আমার এখানে যেহেতু আমি ওই ধোকাগুলো ভাজছিলাম, সেই কারণে তেলটা একটু বেশি রয়ে গেছে। আর আমি তেলটাকে আর এক্সট্রা করে রাখতে চাইনি, আর বুঝতেও পারিনি এতটা হয়ে যাবে। যাই হোক, এরপরে দিয়ে দিয়েছি কাজু বাদাম আর ওই পোস্তর আগে থেকে করে রাখা পেস্টটা। সেটা করার পরে ভালো করে সেটাকে হালকা করে কষিয়ে নিচ্ছি অল্প আঁচে। যখন এটা এমনিতেই আমার তেলটা বেশি না হলেও কোনো অসুবিধা নেই, যখনই দেখবে মশলা থেকে একটা তেল ছাড়ছে তারপর, তাহলেই ভাববে যে বাস আমার মশলাটা রেডি। আর এখানে আমি দেখতে পাচ্ছি গোল 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 ঘুমাতেই আছি মশলাটাকে ভালো করে ভাজার জন্য। তারপরে আবার উপর থেকে দিয়ে দিয়েছি একটু জল। জল দেওয়ার পরে আবার মশলাটাকে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি, কারণ আমার মা বলে মশলা কষানোর ওপরেই রান্নার স্বাদ। আর আমিও সেটা মনে করি, যত ভালো করে মশলা কষাবে রান্নার স্বাদ তত ভালো হবে। তারপরে জল থেকে যখন বলক উঠবে, মশলাটা যখন ভালোভাবে কাঁচা গন্ধটা ছেড়ে দেবে, তারপরেই দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ধোকাগুলো। ধোকাগুলো দেওয়ার পরে এখানে দিয়ে দেবো থেকে কস্তুরি মেথি, যেটার নাম আমি প্রথমে মনে করতে পারছিলাম না, দেখে কিন্তু ভিডিও করতে করতে আমার মনে চলে এসেছে। এই তো আমার ধোকার ডালনা রেডি। এটা আপনারা ভাতের সাথে খেতে পারেন, এটা পরোটার সাথে খেতে পারেন, এটা লুচির সাথে খেতে পারেন, সবকিছুর সাথেই এটা যায়। আপনারাও ট্রাই করুন।